নেতাকর্মীদের মত বিনিময় বলবো না, নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বক্তৃতা দিয়েছেন, জুমে ভাষণ দিয়েছেন, তিনি বিভিন্ন বিষয়ের অবতারণা করেছেন। প্রায় 1 ঘন্টা 10 মিনিটের এই ভাষণে অনেকগুলো প্রসঙ্গ তিনি আলোচনা করেছেন। তিনি আমাদের গালাগাল করেছেন, উন্নয়নের ফুলঝুরির বিশাল বিশ্লেষণ দিয়েছেন এবং অন্যান্য প্রসঙ্গে কথা বলেছেন। এই সব বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই। তো আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করতে আমার সঙ্গে যোগ দিচ্ছেন আপনাদের অত্যন্ত প্রিয় মুখ, বিশিষ্ট আলোচক, শিক্ষক, বুদ্ধিজীবী ডক্টর তাজ হাশমি। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। ধন্যবাদ ওকে ডাকার জন্য। এবং স্যার, আজকে আপনার জন্মদিন, আপনি দীর্ঘায়ু হন, আপনি সুস্থ থাকেন, কারণ বাংলাদেশের এই ফ্যাসিবাদের বিরুদ্ধে যেই জোরালো কণ্ঠে আপনি কথা বলেন, যেভাবে তথ্য উপাত্ত দিয়ে কথা বলেন, আপনাকে আমাদের খুব প্রয়োজন। আমি সেটা চাই, মানে মরার আগে দেখে যেতে চাই যে দেশ স্বাধীন হয়েছে দ্বিতীয়বার। তো স্যার, আপনি জানেন যে আমি যেটি বলছিলাম যে শেখ হাসিনা গতকাল সন্ধ্যায় নেতাকর্মীদের সঙ্গে জুমের মাধ্যমে একটি বৈঠক করেছেন, অনলাইনে একটি বৈঠক করেছেন। বৈঠক বলতে একতরফা তিনি বক্তৃতা দিয়ে গেছেন। বলা চলে গত 14 বছরের উন্নয়নের কথিত ফিরিস্তি তিনি তুলে ধরেছেন এবং আমাদের গালাগাল করেছেন এবং কিছু বিষয়ের তিনি জবাব দিয়েছেন। তাতে বোঝা যায় যে শেখ হাসিনা তো এখন জানেন যে রাষ্ট্র নিয়ন্ত্রিত বা বাংলাদেশের মিডিয়াতে কি আসে এটা তিনি জানেন, যে ডিজিএফআই যা বলে তাই আসে। তো তাদের বক্তব্যে বোঝা যায় যে তিনি আমাদের অনুষ্ঠানগুলো নিয়মিতই দেখেন এবং নিয়মিত একনিষ্ঠ দর্শকের মতোই ফলো করেন। তো আমরা অ্যাকচুয়ালি তার এই ভাষণের কিছু অংশ আমরা নিয়েছি, সেই বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করতে চাই। আমি যদি শুরু করি এভাবে, প্রথমে আমি একটা ক্লিপ দেখে আসছি। কেউ আমি দেখি সমালোচনা করে দূরদেশে বসেই বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করা। আমরা যখন কাজ করে বাংলাদেশকে আজকে সম্মানজনক অবস্থানে নিয়ে এসেছি, আর এদের কাজ হচ্ছে বাংলাদেশকে কিভাবে খাটো করবে। আর আওয়ামী লীগ সরকারকে আমি দেখি কেউ খুব অবৈধ সরকার বলে। আমার প্রশ্ন হচ্ছে যে অবৈধ সরকার যারা বলে, তারা এই যে কথাগুলি বলার সুযোগটা পাচ্ছে, এই সুযোগটা কোত্থেকে পাচ্ছে? আমরা বৈধ আর অবৈধ যাই হই, আজকে ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছি বলেই তো সেই সুযোগটা পাচ্ছে। এতই যদি তাদের নীতি আদর্শ থাকে, তা আমাদের করা এই সমস্ত ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে কেন? এটা তো করা ঠিক না তাদের। আর যাদের পয়সা খেয়ে তারা করে, অর্থাৎ আমি বিএনপির কথাই বললাম, বিএনপি, জামাত বা 75-এ খুনি, এদের অর্থ দিয়েই তো এরা চলে, হাতের টাকা খেয়েই তো তারা এই বড় বড় কথা বলে। জি, ডক্টর তাজ হাশমি, কি মনে করেন, কিভাবে দেখেন? পাগলের প্রলাপ মনে হচ্ছে। মানে এখন তো মনে হচ্ছে স্ট্রিম ইয়ার্ড, ইউটিউব, ফেসবুক, টুইটার, ইন্টারনেট সবই হাসিনার জয় বাবাজির কীর্তি। আর এখন সন্দেহ হচ্ছে মাথা খারাপ হয়ে গেছে বোধহয় হাসিনার। মানে যে নিজেকে অবৈধ লোকে বলে, সেটা আবার কোন লজ্জা বলেন যে অবৈধ কেন বলে? উনি কি জানেন না যে রাতের আধারে 30শে ডিসেম্বরের ভোট 29 তারিখের রাত্রেবেলায় হয়ে গেছে? সারা পৃথিবীর লোক জানে, উনিও জানেন, সবাই জানে। এটা নিয়ে নতুন করে বলার কি আছে? বেনাজিরকে জিজ্ঞেস করলেই পারে, বেনাজির আজিজ এবং যত সাঙ্গপাঙ্গ আছে, ভাই সত্যি কি এটা অবৈধ হয়েছিল নির্বাচন? গহর রিজভিকে জিজ্ঞাসা করুক, ইকবাল সোবহান চৌধুরীকে জিজ্ঞাসা করুক, এবং নিজেও তো জানে যে এটা অবৈধ নির্বাচন। এখন কি বলবো, আমরা কেউ টাকা খেয়ে করছি? মানে আপনার সময় কদিন আগে বললো যে আপনাকে বিএনপির কার সঙ্গে টাকা লেনদেনের ব্যাপারে টেলিফোনে আলাপ হচ্ছে, তো কণ্ঠস্বর বদলিয়ে এডিট করে যেটা করছে। আমি তো একটা অংশতে বলেছি যে আমি জানি একটা এক রুমের অ্যাপার্টমেন্টে থাকেন, এত টাকা পয়সা নিয়ে এত কৃপণতা করছেন কেন? একটা ম্যানহাটানে একটা $1 মিলিয়ন দিয়ে একটা অ্যাপার্টমেন্ট কিনতে পারেন। তো
কি বলবো বলার তো ভাষা নেই। অর্থাৎ আমার মনে হচ্ছে যেন শেখ হাসিনা এই জাতীয় একিউজ করবেন, এই জাতীয় অভিযোগ আনবেন, তার জন্য গোয়েন্দা সংস্থা তড়িঘড়ি করে এরকম একটা অডিও বানিয়ে দিয়েছে, তার বক্তব্যের রেফারেন্সের সুবিধার জন্য 2 দিন আগে ছেড়ে দিয়েছে। তো এখন ধরেন এটি যে বানানো, এটি মোটামুটি ইতিমধ্যেই সাধারণ মানুষ এটি বুঝতে পেরেছেন যে আমার টকশো থেকে 3-4টা শব্দ নিয়ে এটি বানানো হয়েছে। তো আমি ভাবছি যে আমাদের আরো কিছু উদ্যোগ আছে সামনে, অনলাইন থেকে শুরু করে আরো বেশ কিছু কাজ যুক্ত হচ্ছে আমার এই অনলাইন প্ল্যাটফর্মের সাথে। এবং আমি ভাবছি যে একটি ডোনেশন বাটন দিয়ে দিব, কারণ আমরা আমেরিকায় তো দেখি নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট থেকে শুরু করে সকল টেলিভিশন চ্যানেল সবারই একটা ডোনেশন বাটন আছে। নিশ্চয়ই মনে করে যে আমরা এর সঙ্গে থাকবো, একে সাপোর্ট করবো, তো অসুবিধা কোথায়? সমস্যা তো কিছু নেই, কারণ প্ল্যাটফর্মটা বড় হবে, অনেকেই এটার সাথে কাজ করবে, তাদের জীবিকা নির্বাহেরও বিষয় আছে। কারণ আমার ইউটিউব চ্যানেল ধরেন আমি তো আমার মতো করে আমার আয় থেকে বা আমার সময় থেকে ম্যানেজ করে হয়ে যায়, প্রোগ্রামগুলো হয়ে যায়, কিন্তু সাথে যখন অন্য অনেকে কাজ করবে সেই জায়গাটি গুরুত্বপূর্ণ, কারণ তাদের সময়ের জায়গাটা আমাদেরকে মূল্য তো দিতেই হবে। তো আপনি যদি লক্ষ্য করেন শেখ হাসিনার এই বক্তব্যে তিনি একটি কথা বলেছেন, আমরা বৈধ অবৈধ যাই হই, কিভাবে দেখেন? বেরিয়ে যায়, সত্য কথা মুখ ফসকে বেরিয়ে যায়। কদিন আগে ইকবাল সোবহান চৌধুরী এক অনুষ্ঠানে বলছিলেন, তাকে ওই যে চ্যানেল আয়ের একটা টক শোতে ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর সঙ্গে যখন একজন ওই উপস্থাপনাকে বলছে যে অনেকে বলছে নির্বাচন অবৈধ, তখন ইকবাল সোবহান চৌধুরী বললেন যে অবৈধই হোক আর বৈধই হোক, এটাকে অবৈধ বলার অবকাশ নেই, কেননা ডক্টর কামাল হোসেন বলেছিলেন উনি মামলা করে দেবেন, যেহেতু উনি হাসিনা সরকারের বিরুদ্ধে নির্বাচন নিয়ে কোনো মামলা করেননি, সুতরাং নির্বাচনটা বৈধই হয়েছে। তো ওই ধরনের লজিক ইকবাল সোবহান চৌধুরীর মাথায় যেটা আছে, হাসিনার মাথাও তাই সেটাই আছে। দুজনই পাগল হয়ে গেল কিনা, নাকি জেনে শুনে পাগলামি করছে, শেয়ানা পাগল যেটাকে বলে, এর কি উত্তর দেবো আমি? এবং আরেকটি ক্লিপে আমরা যেতে চাই। আপনি জানেন যে আমি একটা অনুষ্ঠান করেছিলাম যে তার খালি বিমান নিয়ে তিনি চলে গেছেন ফিনল্যান্ডে, এবং সেই বিমানের বিষয়ে তিনি একটু উত্তর দিয়েছেন, আপনি যদি একটু শোনেন। আমাদের ড্রিম লাইনার, সেটা নিয়েই আমি বাংলাদেশ থেকে এসেছি। কেন এসেছি? 2টি কারণ। একটা হচ্ছে আমি যদি এখন অন্য এই করোনার সময় আমি যদি অন্য এয়ারলাইন্সে টিকিট করি, তো তাদেরকে টাকা দিতে হয়। আর আপনারা জানেন যে এখন কোনো মানে আন্তর্জাতিক রুটগুলি সব করোনার কারণে বন্ধ ছিল, আমাদের বিমানগুলি বসেই ছিল। আর একটা বিমান বসে থাকলে তার মেনটেনেন্সের যে খরচ প্রতিদিন, সেটাও কিন্তু একটা বিরাট টাকা খরচ হয়। তো আর আমরা একটা প্রচেষ্টা চালাচ্ছি, আলোচনা চলছে, সেটা আমরা আইনও করেছি, এবং আইকাওর যে সমস্ত নির্দেশনা সেগুলো আমরা মেনে চলছি। আমাদের লক্ষ্য যে নিউ ইয়র্কে অন্তত আমাদের নিজেদের বিমান আসবে, সেটাও আমরা আনতে চাই। তো আমি সেই জন্যই আমি বললাম যে আমরা অন্য এয়ারলাইন্সকে টাকা না দিয়ে আমরা আমাদের বিমান নিয়ে আসবো, কারণ ওরা তো দেশেও বসে আছে, কাজে আমাদের সাথে আসলো, টাকাটা আমাদের দেশে ঘরেই থাকলো, বিমানই পেলো, আর তাছাড়া জেএফকে তে ল্যান্ডিং করার প্র্যাকটিসটাও হয়ে গেল। তো কি মনে করেন আপনি? এটা আরেক পাগলামি যে বিমান বসে থাকলে নষ্ট হয়ে যাবে, সুতরাং আমি ফিনল্যান্ড হয়ে ঘুরে আসলাম। ওটা উনি বললেন না কেন যে ফিনল্যান্ডে আমি আমার ছোট বোন রেহানার ছেলে ওই রেদওয়ান মুজিব সিদ্দিক ববি সিদ্দিকীকে দেখতে গেলাম, কেননা সে মান অভিমান চলছে, সে মনে করছে যে আমি আমার পরে পুতুলকে ক্ষমতা দিতে যাচ্ছি। এখন তাকে নিশ্চিত করতে গেলেন যে আমার পরে পুতুলের পরে তুমি, এত অস্থির হচ্ছ কেন? তুমি তো পুতুলা বা তোমার চেয়ে বড়। এটা তো নিজেদের, তাদের তো এটা সাম্রাজ্য, তাদের এটা রাজতান্ত্রিক ব্যাপার। তো এটা বললেন না কেন আমি ফিনল্যান্ডের রুট না থাকা সত্ত্বেও আমি নিয়ে গেলাম? আর এটা কি উদ্ভট কথা! পৃথিবীর সর্বত্র এখন বিমান চলাচল করছে, মানে কানাডা থেকে, আমেরিকা থেকে, পৃথিবীর বিভিন্ন জায়গায় যাচ্ছে, বাংলাদেশের ওয়ার্কাররাও যাচ্ছেন আসছেন। সুতরাং বিমান বসে রাখতে হবে, বিমান বিক্রি করে দেন। এত বড় আপনি ড্রিম লাইনার কিনেছেন, কিনে কত টাকা খরচ হলো সেটা উনি বললেন না কেন? যে ফিনল্যান্ডে উনি 2 দিন ছিলেন, কি দরকার?
নিউ ইয়র্ক স্যার স্যার চার্টার্ড বিমান তো চার্টার্ড করা হয়েছে, যে চার্টার্ড করা হলে বিমানের পার আওয়ারের ফ্লাইং কস্ট হচ্ছে 28,000 সামথিং, হুম, প্রায় ভ্যাটেড ট্যাক্স ট্যাক্স সহ এটা 30,000 ডলার পড়ে যায় পার আওয়ারে। হুম। আর এই যে এখানে গ্রাউন্ডেড করে রাখছে, এই গ্রাউন্ডেড এর এখানেও কিন্তু ফি আছে, পার্কিং ফি, এবং যেহেতু এটা ভিভিআইপি ফ্লাইট, এটা সিকিউরিটি কস্ট এক্সট্রা, ন্যাচারালি তো অনেক রকমের বিষয় আছে। আমি এটা নিয়ে কাজ করছি যে টোটাল আসলে কত দাঁড়ায় খরচটা, আমি একটু একটু দেখতে চাই যে টোটাল কত দাঁড়ায় খরচটা। তো এটা তো নতুন কোনো ব্যাপার না, এর বাবাও এটা করেছিলেন 1973 সালে অটোয়াতে গিয়েছিলেন বিমানের একটা ফ্লাইট নিয়ে, তখন নতুন ফ্লাইট, যেটা আমি এক প্রোগ্রামে বলেছি, তৎকালীন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি কুয়ান ইউ তার আত্মজীবনীতে লিখেছেন যে আমি বাংলাদেশ বিমানের একটা এয়ারক্রাফট দেখে অটোয়া বিমানবন্দরে খুব খুশি হলাম যে এক নতুন দেশ, তাদের এয়ারলাইনারও আছে। 7 দিন পরে কনফারেন্স যখন শেষ হলো, দেখলাম বিমানটা ওই জায়গায় দাঁড়িয়ে আছে, কিন্তু প্রচুর লোকজন সেখানে মালামাল ভর্তি করছে। খোঁজ নিয়ে জানলাম যে শেখ মুজিবুর রহমানের সঙ্গে আত্মীয় স্বজন এবং পার্টির দলের লোকজন এসেছিল, এবং তারা সব বাজার টাজার করে বিমানে ভর্তি করে শপিং করে নিয়ে যাচ্ছে দেশে, ডিউটি ফ্রি দেশে নিয়ে যাবে। তো উনি খুব দুঃখ করলেন যে, এবং এক জায়গায় বলেছিলেন উনি যে poorer the country, bigger the Cadillac. যত বড় গরিব দেশ হয়, তাদের ওই রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানদের ক্যাডিলাক গাড়িটা আরো বড় হয়। মানে ধনী দেশের চাইতেও দরিদ্র দেশের ক্যাডিলাক গাড়ির শান শৌকত অনেক বেশি। আপনি দেখেন, আপনি নিউ ইয়র্ক বলেন, ওয়াশিংটন ডিসি বলেন, আমি সিঙ্গাপুরে আমি 10 বছর কাজ করেছি, বিভিন্ন দেশের এম্বাসি গুলো এবং অ্যাম্বাসেডারদের থাকার বাড়িঘর গুলো অনেক 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 ছোট। আপনি ওয়াশিংটন ডিসি যেখানে বাংলাদেশের এম্বাসি করেছে, সবচেয়ে ব্যয়বহুল এরিয়া। আমি সিঙ্গাপুরের উদাহরণ দিচ্ছি, সিঙ্গাপুরে বাংলাদেশের অ্যাম্বাসেডার থাকতেন যে বাড়ি ভাড়া করে, আর পাশের বাড়ি হচ্ছে সিঙ্গাপুরের ডেপুটি প্রাইম মিনিস্টারের বাড়ি, মানে সবচেয়ে একটা ভালো এলাকাতে। আর আমি যেখানে একটা অ্যাপার্টমেন্ট কিনেছিলাম সিঙ্গাপুরে, আমার 1 ব্লক পরেই ওই একটা অ্যাপার্টমেন্ট বিল্ডিং এ থাকতেন ভিয়েতনামের রাষ্ট্রদূত। তো ভিয়েতনাম তো বাংলাদেশের চাইতে তখনও সচ্ছল, এখনো সচ্ছল, আমাদের যেন ধনী দেশ। তাদের অ্যাম্বাসেডার 1700 স্কোয়ার ফুটের একটা অ্যাপার্টমেন্টে থাকতেন, আর বাংলাদেশের হাই কমিশনার থাকতেন 5000 স্কোয়ার ফিটের একটা বাড়ি। সেখানে আগের হাই কমিশনার বলছিলেন, মিলিটারি জেনারেল ছিলেন, যে আমাদের বাড়িতে সুইমিং পুল নেই। তো এসছে তো কুমিল্লার কোন গ্রামের থেকে, এখন অ্যাম্বাসেডার হয়ে এখানে তার সুইমিং পুলওয়ালা বাড়ি দরকার। তো ওগুলোর খরচ ব্যয়ভার বাংলাদেশ সরকার, বাংলাদেশের ট্যাক্স পেয়াররা বহন করে। এখন শেখ হাসিনা যে কথাগুলো বললেন, এর একটারও আগা মাথা নেই, এবং সূত্রগুলো যোগ করলে যোগফল হয় 0। যে বিমান আটকে ছিল, উনি একটা যে কোনো একটা বিমানের, উনি আর ফরেন মিনিস্টার বা সঙ্গে আর একজন, 2 জন 3 জনের বেশি তো যাবার দরকার ছিল না। 2-3 জনকে নিয়ে উনি যে কোনো একটা এয়ারলাইনারের ফ্লাইট নিয়ে সোজা নিউ ইয়র্ক চলে যেতেন, লন্ডন হয়ে বা যে কোনো জায়গা হয়ে। হেলসিঙ্কি যাওয়ার তো কোনো দরকার ছিল না। এগুলো কে বলবে? এবং স্যার ধরেন ফিনল্যান্ডে উনি যাওয়ার 10 দিন আগে এসএসএফ এর 10 জনের বা 15 জনের একটা টিম অগ্রবর্তী দল চলে গেছে। আমেরিকায় আসার আগে 10 থেকে 15 জনের আরেকটা দল এখানে আসছে। সো অর্থাৎ মানে রথযাত্রা, লোকারণ্য, মহা ধুমধাম, হই হই, ওনার নিরাপত্তা, মানে সম্পদ যাচ্ছে দেশের, গরিব দেশের মানুষ খেতে পায় না। তো এবং আপনি যদি দেখেন যে আজকে এক মন্ত্রী বলছিলেন যে প্রধানমন্ত্রীর সফর সঙ্গীরা তাদের নিজের খরচে গেছেন, নিজের খরচে সবাই সবার মতো করে অন্য এয়ারলাইন্সেরই আসছে, অন্য এয়ারলাইন্সে চলে আসছে। তো আপনি 300 সিটের এই বিমানটা খালি ওড়ায় নিয়ে গেলেন কেন? সেই তাই না? হ্যাঁ, ওরা টিকিটে পয়সাটা দিত, বিমান পয়সাটা পেত, যে বিমান পয়সাটা পেত। তো তাইলেও তো একটা হইতো যে আচ্ছা ঠিক আছে কিছু টাকা পেলাম। তো অন্য এয়ারলাইন্সকে তো 141 জন টাকাই দিল। কিন্তু হেলসিঙ্কি নেবার কোনো যুক্তি এখানে ধোপে টিকবে না। হেলসিঙ্কি কেন যাবেন? আপনার সঙ্গে আপনার রাজতান্ত্রিক পরিবারের গন্ডগোল মিটানোর জন্য আপনি যাবেন, সেখানে আপনি নিজের পয়সায় নিজে এয়ারলাইনের টিকিট দিয়ে যাবেন। আপনি বাংলাদেশ বিমান একটা প্লেন নিয়ে হেলসিঙ্কি কেন যাবেন? পুরো একটা হোটেলের একটা ফ্লোর ভাড়া করে কেন থাকবেন? আর পাবের পয়সা। আপনার কি যুক্তি দেখেন না যে জেএফকে তে বিমান নামানোর একটা মহড়াও হয়ে গেল, বুঝছেন তো?
মানে এই বিমানের পাইলট সিএনজি চালায় আর কি, জেএফকে কেন জেএফকে এয়ারপোর্টটা দেখে টেকে একটু হাত তার হাত মস্ক করতে হবে জেএফকে তে নামানোর জন্য। অদ্ভুত অদ্ভুত সব যুক্তি। তো আপনি জানেন যে একটি বিষয় খুব আলোচিত যে শেখ হাসিনার এই ফিনল্যান্ড সফরে তিনি প্রায় 32টি বড় সুটকেস নিয়ে গেছেন। সন্দেহ করা হচ্ছে যেটি ডিপ্লোম্যাটিক ব্যাগেজের আওতায় ফিনল্যান্ডে নিয়ে যাওয়া হয়েছে উইদাউট এনি চেকিং। তো অনেকে সন্দেহ করেন যে এর ভেতরে হয়তো বৈদেশিক মুদ্রা ভর্তি করে নিয়ে গেছেন তিনি ভাগ্নের জন্য, ভাগ্নের অভিমান ভাঙাতে, অথবা কেউ কেউ বলছেন যে আফগান প্রেসিডেন্ট যে আশরাফ ঘানি তার মতো হতে পারে যে কিছু টাকা তিনি আগে সরিয়ে রাখছেন। তো আমরা যদি এই সংক্রান্ত তার বক্তব্যটা শুনি। কেউ কেউ বলেছে আমরা কি কত বস্তা না কত ট্রাঙ্ক বৈদেশিক মুদ্রা নিয়ে নাকি বিমানে এসেছি। যারা এই কথাগুলি বলেছে তারা যখন বিষয়টা জানে তো সে ট্রাঙ্কগুলি গেল কোথায়, রাখলাম কোথায়, কি সেটা একটু তারা খোঁজটা দিক। তো এই ধরনের কথা তারা ছড়ায়, মনে করে যে এটা বোধহয় খুব একটা প্রচার করতে পারবে। তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন মুখ খুলেছেন এই বিষয়টা নিয়ে, তার মানে ঘটনা সত্য, মানে ঘটনা সত্য যে এই পরিমাণ মানে ব্যাগেজ গেছে। সাথে অবশ্য তিনি এরপরে একটি অংশ আছে, সেটি হচ্ছে যে বিএনপির সময় 250টা লাগেজ তারা নিয়ে গিয়েছিল সৌদি আরবে, লকার ভাড়া করে রেখেছে আমি শুনেছি, এই সময় এরকম প্রচার হয়েছে। তো গত 14 বছরে তো আপনাদের তো এজেন্সি আপনি বের করতে পারলেন না যে বিএনপি কোথায় লকার ভাড়া নিয়ে রাখছে, তাই না? দেখুন, আমি এই ব্যাপারটা নিয়ে একটা কথা বলতে চাই। কে গুনে দেখেছে যে 32 ট্রাঙ্ক না 150 ট্রাঙ্ক? এই 32 নাম্বারটা আমার ক্লিক করছে। একবার তারেক রহমান সম্বন্ধে বলা হলো 32 ট্রাঙ্ক নিয়ে গেছে, এখন হাসিনার সম্বন্ধে বলা হচ্ছে 32 ট্রাঙ্ক বা সুটকেস। আমি দেখেন এগুলো ঠিক বিশ্বাস করি না। কেননা এর মানে এই না যে হাসিনা সৎ, হাসিনা পাকা চোর অতিশয়, যেটা বদরুদ্দিন উমরের মতো ভদ্রলোক, মার্জিত লোক। আমার তো মুখ খারাপ, বদরুদ্দিন উমর কলকাতার এক টেলিভিশনের টক শোতে এইভাবে বলছেন হাসিনা তো চোর, হাসিনা তো চুরি করে, হাসিনা তো চোর, বারবার চোর শব্দটা ব্যবহার করছেন। তো বদরুদ্দিন উমর তো আমাদের খুবই শ্রদ্ধাভাজন বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ বুদ্ধিজীবী। উনি যখন বলছেন চোর, আমার মতো নগণ্য ব্যক্তির শেখ হাসিনাকে চোর বলাতে কোনো তাহলে কোনো মানে অপরাধ নেই, অপরাধ না, এটা কোনো বাধা দেওয়ার মতো ব্যাপার নয়। তবে চুরি করার যে এখনকার যে ডিজিটাল যুগে যেটা হয়েছে, ডিজিটাল ছাড়াও এই যে হুন্ডি এবং হাওয়ালা সিস্টেমে, যেগুলো আমি কাউন্টার টেরোরিজম পড়াতে গিয়ে আমি দেখেছি হাওয়ালা কিভাবে এক দেশ থেকে আরেক দেশে কোটি কোটি টাকা টেরোরিস্টরা ট্রান্সফার করে, ড্রাগ ডিলাররা করে। তো হাসিনার এই 32 বা 50 ট্রাঙ্ক নেয়ার, ফিজিক্যালি নেয়ার কোনোই দরকার নেই। তো আমি এ ধরনের ব্যাপারে খুব একটা উৎসাহী বোধ করি না। টাকা নেয়ার বিভিন্ন উপায় আছে। আওয়ামী লীগের যত বড় বড় বাটপার আছে, যেমন সালমান রহমান বা বসুন্ধরা, এদেরকে বললে তারা মহা খুশি হয়ে 32 ট্রাঙ্কে যা আটবে তার চেয়ে বেশি টাকা, 64 ট্রাঙ্ক ভর্তি করা টাকা, সমপরিমাণ টাকা ফিনল্যান্ডে বলেন আর যেখানেই বলেন তারা পৌঁছে দেবে। এটা তো কোনো ব্যাপার না। সুইস ব্যাংকে নেওয়ার জন্য কোনো ঝামেলাই হয় না, তারা তো কোনো প্রশ্ন জিজ্ঞেস করে না। সুইস ব্যাংকে পাঠিয়ে রাখতো, তারপরে আপনার সজীব অজয় জয় অথবা ববি সিদ্দিকি, যার জন্য টাকাটা নিয়ে গেছেন বা নিজের টাকা সঞ্চয়, সেটা ওখানে চলে যেতে পারত। ফিজিক্যালি টাকা কেউ আনা নেওয়া করে নাই ডিজিটাল যুগে। আর হুন্ডি হাওয়ালার যুগে একটা টেলিফোন, একটা ছোট্ট মেসেজ কোড দিয়ে দেবেন যে ও অমুকের বাড়িতে একটা বাড়ি কিনেছে 32 লক্ষ টাকা দিয়ে, তার মানে 32 সুটকেস টাকা দিয়ে দাও। ওর একটা কোড ল্যাঙ্গুয়েজে হুন্ডি হাওয়ালা, আমি নিজে পড়িয়েছি এই সিস্টেমটা কিভাবে টেরোরিস্ট টাকা পাচার করে। তো হাসিনা আমি যতটুকু খোঁজ নিয়েছি যে আমি যতটুকু জানি তারা গত 12-14 বছর এই হুন্ডি হাওয়ালা এসব মাধ্যমেই পাঠিয়েছেন। সেই মানে এখন হয়তো ওইটা তো বিরক্ত হয়ে গেছেন, আর কত মানে এত টাকা তো বেহিসাবি টাকা, তো স্যার বেহিসাবি টাকা হতে পারে। আমি উড়িয়ে দিচ্ছি না, তথ্যটা উড়িয়ে দিচ্ছি না, তবে আমার কাছে একটা কেমন যেন বেখাপ্পা লাগে।
এত বুদ্ধিমান বুদ্ধিমতী এরা, চোর ডাকাতদের তো কিছু বুদ্ধি ইনস্টিংক্ট থাকে, দেখবে এই যে এয়ারপোর্টে কেউ যদি ছবি তুলে রাখে তাহলে এটা প্রচারিত হয়ে যাবে। আমি আরেকটা প্রসঙ্গে যেতে চাই, শেখ হাসিনার মহিমা কীর্তন। কিন্তু একটা কথা ভুলে যায় যে আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে। আমরা দেশের জন্য কাজ করি, দেশের কল্যাণের জন্য। আর ক্ষমতাটা আমাদের কাছে দেশ সেবা করা, মানুষের সেবা করা। আমরা অর্থ সম্পদে লালায়িত না। কারণ আমার দাদা দাদি বা আব্বা জেলে থাকলেও আমাদের ভালোভাবে খাওয়া দাওয়া পড়াশোনা কোনোদিন অসুবিধা হতে দেন নাই। কাজে আমরা সেভাবেই এসছি, হাবেতা ঘর থেকে আসি নাই যে একটা দেখলেই লাভ দিয়ে পড়বো, যেটা খালেদা জিয়ার ক্ষেত্রে হয়েছে, জিয়ার ক্ষেত্রে হয়েছে, তাদের ছেলে মেয়েদের ক্ষেত্রে হয়েছে। তারা ক্ষমতাটাকে ভোগের জায়গা বানিয়েছে, ক্ষমতাটাকে তারা তাদের নিজেদের ভাগ্য গড়ার জায়গা বানিয়েছে। আর আমাদের কাছে ক্ষমতা হচ্ছে মানুষের ভাগ্য গড়া। শুধু একা খাবে আর অন্যরা পাবে না, আমাদের সেই নীতি না, সেই নিয়ম না, আমরা সেভাবে চলি না। সেটা আমার বাবা আমাদের শিখায় নাই, আমাদের শিখিয়েছেন সিম্পল লিভিং, হাই থিঙ্কিং। সবসময় উচ্চ চিন্তা করবে, সাদাসিধে জীবনযাপন করবে। আমরা সেই আদর্শ মেনেই চলি। এটা কি মন্তব্য করব? সবাই জানেন শেখ মুজিবুর রহমানের বাবা খুবই 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 ছোট চাকরি করতেন। তিনি রিটায়ার করেছেন পেশকার হিসাবে। পেশকার মানে এসডিও সাহেবের কোর্টে ওই যে ফাইল পত্রগুলো যিনি পেশ করেন তার টেবিলের উপরে, এবং কেউ 10 টাকা দিলে পারে তারটা উপরে যাবে যাতে এসডিও সাহেব বা ম্যাজিস্ট্রেট সাহেব ওর ফাইলটা আগে দেখেন। 10-20 টাকা ঘুষ খাওয়ার মতো ব্যবস্থা আছে। আর ছোট্ট চাকরি, পাকিস্তান আমলে তাদের বেতন ছিল খুব বেশি হলে 150 টাকা। কিন্তু জিয়াউর রহমানের কথা বলছেন, জিয়াউর রহমানের বাবা তো পশ্চিম পাকিস্তানে চাকরি করতেন এবং উনি নিজে আর্মি অফিসার ছিলেন। খালেদা জিয়ার বাবাও অনেক বিত্তশালী বা ভালো ব্যবসায়ী ছিলেন দিনাজপুরে। তাদের পরিবারের সঙ্গে শেখ পরিবারের কোনোই তুলনা হয় না। শেখ মুজিবুর রহমান মানে যে কোনো সংজ্ঞায়, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, নিম্নবিত্তের যে কোনো সংজ্ঞায় বড় জোর বলা যায় শেখ মুজিবুর রহমান আগে নিম্নবিত্তের ছিলেন। তার বাবা যখন পেশকার হয়েছেন তখন নিম্ন মধ্যবিত্তের নিম্নাংশের প্রতিনিধিত্ব করতেন। মানে একেবারে গরিব না, তবে নিম্ন মধ্যবিত্ত, যাদের নুন আনতে পান্তা ফুরায়, যারা হয়তো ওই যে পুরানো কাপড় দিয়ে ঈদ করে বা ওই রাত্রের আগের দিনের বাসি খাবার পরের দিন খান, এতে কোনো দোষণীয় ব্যাপার না। কিন্তু যেটা উনি বলেননি, ওনারা আরামায়েশে চলতেন কিভাবে। কেননা শেখ মুজিবুর রহমান পশ্চিম পাকিস্তানিদের গালাগালি করতেন, কিন্তু ভেতরে ভেতরে আবার তারা যেটা শুনতে চাইতো সেটা শোনাতেন, যে আমি কিন্তু পাকিস্তান ভাঙার পক্ষপাতী নই, আমি পাকিস্তানের একজন যেটাকে বলে মুক্তিযোদ্ধা। এটা বহুবার উনি পাকিস্তানে, আমি শুনেছি, বহু লোকের কাছে শুনেছি যে উনি 1936 সালে এই গোপালগঞ্জ থেকে কলকাতা পর্যন্ত সাইকেল চালিয়ে গেছেন। মোহাম্মদ আলী জিন্নাহ সাহেব কলকাতা এসেছিলেন তাকে দেখার জন্য। এই গল্পটা আমি আমার পাকিস্তানি বন্ধুদের কাছ থেকে শুনেছি। তাকে উনি বলেছিলেন যে আমি তো দেখো সেই 16 বছর বয়স থেকেই পাকিস্তানপন্থী, জিন্নাহপন্থী। জিন্নাহ সাহেব মারা যাওয়ার পরে তিনি হাউমা করে কান্নাকাটি করেছেন, সেটা তার আত্মজীবনীতেই আছে। সবচেয়ে বড় কথা, পাকিস্তানি 22 পরিবারের অন্যতম পরিবার আব্দুল্লাহ হারুন, শেঠ হারুন, হারুনের একটা ইন্স্যুরেন্স কোম্পানি ছিল বাংলাদেশে, পূর্ব পাকিস্তানে, আলফা ইন্স্যুরেন্স কোম্পানি। সেখানকার একজন মানে চাকুরিজীবী কর্মচারী হিসাবে